আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ২ মাসের সরকার একেবারেই নবীন, একেবারে কাঁচা, একেবারে শিশু। তো এই শিশু সরকার আমাদেরকে এ যাবৎকালে কি দিয়েছেন, আমরা কি পেয়েছি এবং তারা কি পেয়েছেন, এই বিষয়গুলো আসলে এত দ্রুত আমরা আসলে হিসাব করতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এই সরকারের একটি হানিমুন পিরিয়ড, যেটিকে বলা হয় একটা মধুচন্দ্রিমা, এই সময়টিতে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। ৬ মাস তারা চলবে, চমৎকারভাবে শিখবে, বুঝবে এবং পরবর্তীতে নিজেদের মন এবং মেধা খাটিয়ে তারা এ জাতির কল্যাণ করবে। কিন্তু গত ৬০ দিনে তারা যে সকল কর্মকাণ্ড করেছে, সরকারের মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, এতে করে যে বাকি সময়গুলোতে আগামী দিনে আপনারা যে সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি একটা আস্থা রাখবেন, এই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানি যে আমাদের একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখেই বোঝা যায় যে আগামীতে কি হবে। অথবা আমরা যে কথাগুলো বলি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। একটা মানুষ সম্পর্কে যাই থাকুক না কেন, সে ধরুন নিম্ন বংশ থেকে এসছে, লেখাপড়া জানে না, অনেক কিছু, দেখতে ভালো না, কিন্তু বাস্তবতা হলো মানুষ চায় যে এই মানুষটি কেমন কাজ করে। এই পৃথিবীতে দেখতে খুবই কুৎসিত ছিল, এরকম অনেক মানুষ কিংবদন্তির সৌন্দর্য তৈরি করে গেছে এই পৃথিবীতে, মহান সব শিল্পকর্ম করে গেছে, কিন্তু দেখতে একদম ভালো ছিলেন না। যেমন ভিনসেন্ট ভ্যান গগ, যেমন গিয়াসউদ্দিন বলবন, একদম দেখতে ভালো ছিলেন না। তো চিত্রকল্পে বা ভারতীয় শাসনতন্ত্রের ইতিহাসে গিয়াসউদ্দিন বলবন বা বিশ্ব চিত্রকল্পের ইতিহাসে, চিত্রকলার ইতিহাসে ভিনসেন্ট ভ্যান গগের সমপর্যায়ের কেউ নেই। আচ্ছা, লেখাপড়ার কথা যদি চিন্তা করেন, সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা না হয় বাদ দিলাম, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি লেখাপড়া জানতেন বলে আমার কাছে মনে হচ্ছে না। সবাই, মানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত ছিলেন, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হয়তো অক্ষর জ্ঞান ছিল। আর বাদশাহ আকবর, সম্রাট আকবর, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না, অর্থাৎ ক খ গ গ আলেফ বা তাসা কিছুই জানতেন না। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে ভারতীয় শাসকবর্গের মতো তার চেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এবং লেখাপড়া জানা না থাকা সত্ত্বেও জ্ঞান গরিমায় ভারতীয় ধ্রুপদী সাহিত্য থেকে শুরু করে গ্রিসের বা যে মুসলমানদের স্বর্ণযুগের যত রকম শিল্পকর্ম, সাহিত্য, সংস্কৃতি যা কিছু আছে সব আকবরের মুখস্থ ছিল। বিশাল লাইব্রেরি ছিল তার, এবং তাকে এগুলো পড়ে শোনানোর জন্যে এবং তাকে এগুলো বোঝানোর জন্য একটা বিরাট গ্রুপ ছিল। তো কাজেই ওসব নিয়ে মানুষ চিন্তা করে না, মানুষ চিন্তা করে যে একজন মানুষ কিভাবে কর্ম করে। এক, ২ নম্বর হলো যে জীবনের শুরুতে একজন মানুষ খুব মন্দ কাজ করেছেন, পরবর্তীতে ভালো কাজ করেছেন, এরকম ইতিহাস খুব অল্প, নাই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষের শৈশব, কৈশোর এবং যৌবন, এই ৩টি সময় দ্বারাই তার পরবর্তী জীবনের কর্মধারা, গতিধারা নির্ধারিত হয়, তা সে রাজনীতি হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকারের কোন কর্ম, কোন চিন্তা, কোন ধ্যান এবং কোন ধারণা দ্বারা আপনি আমি নিশ্চিত হব। বরং উল্টো যেটা হচ্ছে, সবকিছু লডর ভডর হয়ে গেছে। শেখ হাসিনার জমানাতে যেভাবে একটা সিস্টেম চলছিল, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন যে ও মাই গড, মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় যে এখানে তো সবকিছু লডর ভডর হয়ে আছে। ভালো কথা, তিনি 18 মাস চেষ্টা করে সেই লডর ভডর ঠিক করতে পারেননি, বরং তার নিজের লডর ভডরের কারণে আরো অনেক
সমস্যা তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশের যতটুকু মান মর্যাদা ছিল, পাসপোর্টের যতটা মান মর্যাদা ছিল, পতাকার যতটা মান মর্যাদা ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। এবং তার উপর আবার যখন বর্তমান সরকার এলো, সবাই তো ভীষণ রকম আশাবাদী হইল যে এত জনপ্রিয়তা, এত জনসমর্থন এবং কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এরকম একজন মানুষ, তিনি নীরবে নিভৃতে সুন্দর করে চিন্তা করে অনেক ভালো কাজ তিনি করতে পারবেন। তো ভালো কাজের কোনো নমুনা নেই। তিনি তার পিতার যে আরাধ্য, পিতার যে কাজ নিয়ে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে, এবং ওনার সেই খাল কাটা নিয়ে প্রচুর গল্প আছে। এখন পুত্র হিসেবে প্রধানমন্ত্রী তার পিতার সেই ঐতিহ্যকে, খাল কাটাকে তিনি একেবারে তার যে প্রাইম, মরে গেলেও তাকে খাল কাটতেই হবে, এবং এটার মধ্যেই তিনি তার অমরত্ব খুঁজে পাচ্ছেন এবং শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে চাচ্ছেন খাল কাটার মাধ্যমে। দ্বিতীয়ত হলো, অদ্ভুত একটা বিষয় তার মাথায় ঢুকে গেছে, যে কোনো বিষয় হলো কার্ড দেওয়া। ইতিমধ্যে এই যে তিনি যে কথায় কথায় কার্ড দিতে চাচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ড, এডুকেশন কার্ড, এরকম অসংখ্য কার্ডের নাম চলে আসছে। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হলো এলপিজি কার্ড, গৃহিণীদের জন্য এলপিজি কার্ড। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঠাট্টা চলছে, ট্রল চলছে। তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, তাতে করে কি হলো, প্রধানমন্ত্রীর যে একটা ভারসাম্য কিংবা প্রধানমন্ত্রীর যে একটা ভাব গাম্ভীর্য, এখানে আমি দুটো শব্দ বলছি, ভারসাম্য। অর্থাৎ তিনি সৌরজগতের সূর্য যেভাবে তার গ্রহ উপগ্রহ তাদেরকে নিয়ন্ত্রণে রাখে একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, এবং তার ফলে পৃথিবীতে একটা ভারসাম্য আছে, তেমনি যিনি দলনেতা হবেন, দ্য টিম লিডার, যেমন প্রধানমন্ত্রী, তার কর্মে কনসিস্টেন্সি থাকবে, তার কর্মে মানুষ ভাববে যে অদ্ভুত একটা বিষয়, সুন্দর একটি বিষয়, অসাধারণ একটি বিষয় প্রধানমন্ত্রীর মাথা থেকে বের হয়েছে, যেটি আমরা কল্পনাও করতে পারতাম না। আর সেটা না হওয়া পর্যন্ত আসলে মানুষ নেতৃত্ব মানতে চায় না। নেতাকে সবসময় নিজের চাইতে বড় হতে হয়। আমাদের সমাজে যারা লোকজন আছেন, দার্শনিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, নৃত্যশিল্পী আছেন, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, কি না আছেন, তো সকলের কাছে একটা মেসেজ যেতে হবে যে প্রধানমন্ত্রী তার চাইতে বেশি বুঝেন, বেশি জানেন, বেশি শক্তিশালী। এখন এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন ধরুন, আমি সাহিত্য জানি কিন্তু আমি শিল্প জানি না। ধরুন আমি শিল্প জানি, আমি খেলাধুলা জানি না। তো প্রধানমন্ত্রী যিনি হন বা রাজা হন, যিনি সম্রাট হন, তিনি আসলে একটা ইনস্টিটিউশন। তিনি এই অভাবটা পূর্ণ করেন, তার রাজ্যের বা সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলোকে তিনি সংগ্রহ করেন। বিজ্ঞানী, সাহিত্যিক, কবি, মানে তার যে কালেকশন, সেই কালেকশনের সমপর্যায়ের লোক বাংলাদেশে থাকবে না। এবং তিনি যখন যার সঙ্গে বৈঠক করবেন, যে পেশার সঙ্গে, যে শ্রেণীর সঙ্গে কথা বলবেন, তখন ওই বিষয়ে যিনি সর্বশ্রেষ্ঠ এক্সপার্ট, তিনি তার পাশে থাকবেন, তার সঙ্গে তিনি পরামর্শ করবেন, এবং প্রধানমন্ত্রী শুনবেন, সিদ্ধান্ত দিবেন, এবং যারা আসবেন তারা বুঝবেন যে প্রধানমন্ত্রী আসলে বিষয়টা জানেন। কিন্তু আমাদের এই যে যিনি এখন বর্তমানে এসেছেন, জনাব তারেক রহমান, এখন পর্যন্ত তার আশেপাশে ওইরকম কোনো এক্সপার্ট দেখা যাচ্ছে না। এদের অনেকেই অনভিজ্ঞ, অনেকেই নবীন, তার চেয়েও নবীন। আর এদের যে লেখাপড়া, বাস্তব জীবনের যে সফলতা, এই বিষয়গুলো মানুষকে আকর্ষণ করবে এরকম একজন সিঙ্গেল লোক প্রধানমন্ত্রীর চারিদিকে নেই। বরং সব কিছুই মনে হচ্ছে যে একটা স্টেজ শো হচ্ছে, স্টেজ পারফরম্যান্স। খুব অল্প সময়ের জন্য কেউ মঞ্চে উঠেছেন এবং দর্শকদেরকে এন্টারটেন করার জন্য যা কিছু করা দরকার, যেভাবে একজন এন্টারটেনার করে, সেইভাবে এই পার্লামেন্টে যারা সদস্য রয়েছেন, বিএনপির এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতার যে সকল জিনিস রয়েছে, মানে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তারা সেই চেষ্টাই করছেন। কিন্তু অন দ্য লং রানে
একটা দেশের যে স্থাপত্য, একটা দেশের শিক্ষা, দীক্ষা, কৃষ্টি, কালচার, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্ম, কর্ম, এমনকি প্রেম ভালোবাসা, এই জায়গাগুলোতে বর্তমান সরকারের যে ধীশক্তি, কল্পনা শক্তি, এইগুলো সংযুক্ত হয়নি। তো যেটা বলছিলাম যে এর মধ্যেই কোনো কিছু না করে ৬০ দিনের মধ্যে যদি সরকারকে আপনি অ্যাসার্টেন করতে চান, পয়েন্ট আউট করতে চান, তাহলে এটা বলতে পারেন এটি খাল কাটার সরকার, এটি কার্ড দেওয়ার সরকার, মানুষকে শুধু কার্ড দিচ্ছে। এখন এই কার্ড নিয়ে সংক্ষেপে কিছু কথা বলে আমি আমার এই বক্তব্য শেষ করব। কার্ড কখন দেয়া হয়? যখন কোনো একটা বিষয়, মানে রেশনিং কখন করা হয়? যখন সাপ্লাই থাকে অল্প কিন্তু চাহিদা থাকে সীমাহীন, তখন রেশনিং করে জিনিসপত্র দেওয়া হয়, যেটি আমাদের যে সারা দুনিয়ার মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ আমাদের যে দেশটা ভালো চলছে, দেশে টাকা আছে, পয়সা আছে এবং আমাদের কোনো অর্থ সংকট নেই, এর সাথে কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ কনফ্লিক্ট করে। এখন মুক্তবাজার অর্থনীতির মূল ধারণা হলো যে আমি নিজের ইচ্ছা মতো পরিশ্রম করব, আয় উপার্জন করব, আর আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করব, এমনকি আমার টাকা আমি পৃথিবীর যে কোনো দেশে নিয়ে যেতে পারবো। এটা হলো মুক্তবাজার অর্থনীতির যে অর্থনীতিটা সিঙ্গাপুরে আছে, হংকংয়ে আছে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে। আর সরকার শুধুমাত্র নজরদারি করবে যে আমি আমার উপার্জিত অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে খরচ করি কিনা, দেশ জাতির বিরুদ্ধে খরচ করি কিনা, এমনকি আমি আমার নিজের বিরুদ্ধে অপচয় করি কিনা, এটা সরকার তদারক করবে। আর আমার যে আয়, সে আয়ের উপরে সরকারের একটা হক আছে, ট্যাক্স আছে, সেটা সে আদায় করবে। বাকি সব কিছুতে আমি থাকবো ফ্রি। তো সেক্ষেত্রে আমি ডিজেল পাচ্ছি না, এলপিজি পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, যেগুলো আবার সরকার ওপেন করে দিচ্ছে না। সরকার যদি বলতো যে বাংলাদেশের যে কোনো লোক এখন ডিজেল আমদানি করতে পারবে, এনি বডি, মার্কেট ইজ কম্পিটিশন, বিপিসিও করবে, প্রাইভেটও করবে, আপনি দেখবেন সমস্যা ১ ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে। তো সেই কাজটা না করে সরকার এই পুরো সার্ভিসটা, জ্বালানি সেক্টরটা তার নিজের কাছে রেখেছে, বিদ্যুৎ সেক্টরটা তার নিজের কাছে রেখেছে। আর বিদ্যুৎ সেক্টরটা তার নিজের কাছে রাখার কারণে, জ্বালানি নিজের কাছে রাখার কারণে এগুলো সরবরাহর দায় দায়িত্ব সম্পূর্ণ তার, কিন্তু সেটা সে করতে পারছে না। এবং আমাদের এই বাংলাদেশে কখনোই এই যে এখনকার মতো এতটা ক্রাইসিস যায়নি। আর সেই ক্রাইসিস মোকাবেলা করার জন্য এভাবে কার্ড দেওয়া হবে, আর কদিন পরে হয়তো বিদ্যুৎ কার্ড দেওয়া হবে। তো এটা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি। এখন এই কার্ড দেওয়া বা রেশনিং যে সিস্টেমটি, এটি আমাদের দেশে মুক্তিযুদ্ধের পরে হয়েছিল। প্রচণ্ড অভাব ছিল এবং সেই অভাবের কারণে যা কিছু হয়েছিল, এতে করে সরকারের ভালো হয়নি। সরকারের মধ্যে চিনি চোর, গম চোর, টিন চোর এগুলো বের হয়ে গেছিলো, এমনকি কম্বল চোর বের হয়ে গেছিল। তো কাজে সেখান থেকে সরকার বের হয়ে এসছে, প্রাইভেটাইজেশনে চলে গেছে। তো ৭০-এর দশকে যেটা ফেল করেছে, ইভেন যেটাকে এই কার্ড সিস্টেম বা রেশনিং সিস্টেমের সবচেয়ে উর্বর যে এলাকা, সেটি হলো কমিউনিস্ট কান্ট্রিগুলো। এখন কিউবাতে আছে, উত্তর কোরিয়াতে আছে। তো আমরা কি কিউবা উত্তর কোরিয়া হতে চাচ্ছি কিনা, বা আমরা অন দ্য লং রানে এইভাবে চলবো কিনা, এই বিষয়গুলো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে কতগুলো বই পড়তে হবে। জন লকের বই পড়তে হবে, অ্যাডাম স্মিথের বই পড়তে হবে অর্থনীতির বিষয়ে। তাকে চাণক্য এবং ম্যাকিয়াভেলির, অর্থাৎ চাণক্যর অর্থশাস্ত্র, এটা ৪-৫ বার পড়তে হবে, আদারওয়াইজ এটা বোঝা যাবে না। আকবরনামাও তাকে পড়তে হবে, আবুল ফজলের লেখা আকবরনামা, রাষ্ট্র কীভাবে চলে, এই জিনিসগুলো একাধিকবার পড়তে হবে, তার মাথার কাছে এই জিনিসগুলো রাখতে হবে। এগুলো শুধু বললে হবে না, এবং এগুলো তিনি যদি না বোঝেন, এগুলো নিয়ে আবার আলোচনার টেবিল বসতে হবে, যে আসলে প্রিন্স নিয়ে সুলতান সুলেমান তার প্রকাশ্য রাজদরবারে তিনি ম্যাকিয়াভেলির প্রিন্স নিয়ে আলোচনা করতেন। এখনো পর্যন্ত কনফুসিয়াসের থিওরি নিয়ে আলোচনা হয়। ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকর রাষ্ট্র, সেই কল্যাণকর রাষ্ট্র বলতে এরিস্টটল কি বোঝাতে চেয়েছেন, সেই জিনিসগুলো নিয়ে এখনো আলোচনা হয়। রুশোর, ভলতেয়ারের যে লেখাগুলো, সেগুলো নিয়ে এখনো বিভিন্ন রাজদরবারে আলোচিত হয়। তো কাজেই প্রধানমন্ত্রীকে এই জিনিসগুলো নিজে পড়তে হবে, অথবা মানে যারা পড়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আসলে এটার থিম কি অ্যান্ড থিওরি কি।
এবং সঙ্গত কারণে অনেক মানুষ অনেক জিনিসগুলো ভুলে যায়। যেমন একটা শব্দ প্র্যাগম্যাটিক আমরা ব্যবহার করি, তো আমি 10 বার 20 বার মনে করেছি, দেখেছি, পড়েছি, কিন্তু হঠাৎ করে আমি ভুলে যাই যে এটা আসলে বাংলা কি, এই প্র্যাগম্যাটিক শব্দটির বাংলা কি। এই জন্য হয় কি যে প্রতিনিয়ত এই যারা এই শব্দগুলো জানে, যারা এই লেভেলের লোকজন আছে, তাদের সঙ্গে না চললে প্রধানমন্ত্রী এখন যে উপাধি পেয়েছেন কার্ড নিয়ে, এবং যেভাবে লোকজন তাকে নিয়ে ট্রল করছে, এটা যদি বাড়তে থাকে তাহলে তার পক্ষে আসলে ভালো কাজ করা সম্ভব হবে না। তিনি 18 কোটি মানুষের একটা বিরাট অংশ যারা তাকে নিয়ে ট্রল করবে, যাকে তারা গালাগালি করবে, শক্তি প্রয়োগ করে তিনি কখনোই এই জিনিসগুলো বন্ধ করতে পারবেন না। তিনি মানুষের সম্মান মর্যাদা তিনি অর্জন করবেন তার আপন কর্ম, তার আপন চিন্তা এবং জনগণের প্রতি তার প্রেম এবং ভালোবাসা দিয়ে। কিন্তু অলনে ছাড়েন একটা ফটোকার্ড ছেড়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন উৎসুক রমণীর সঙ্গে ছবি তুলে যে তার শিশু সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছে, ইটস এ সিম্পল ম্যাথ। এটা যে কোনো মানুষ বুঝতে পারে, হোয়াই অ্যান্ড হাউ ইট ইজ হ্যাপেনিং, এটা কিভাবে ঘটে, সব মানুষ বুঝতে পারে। তো কাজে এগুলো দরকার নেই, আদৌ দরকার নেই। অনেক কিছু আছে করার, অনেক কিছু বলার আছে, যেগুলো দিয়ে মূলত এখন যেটা দরকার সেটা হলো একটা আত্মবিশ্বাস। আমি প্রধানমন্ত্রী, আমার ক্ষমতা আছে, আমার কাজ করার শক্তি আছে, সামর্থ্য আছে, এবং আই মাস্ট ডু, আমি অবশ্যই করব এবং আমি একটা ইতিহাস তৈরি করব। এই যে দৃঢ়তা, এটা প্রকাশ করতে হবে না, হৃদয়ের মধ্যে থাকলেই চোখে মুখে ফুটে উঠবে। আল্লাহ প্রধানমন্ত্রীকে হেদায়েত দান করুন, আমাদের প্রতি রহম করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।